এদিকে আজকে সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। মিসাইলের আঘাতে টুকরো মার্কিন যুদ্ধবিমান। ফাইটার ঘাঁটিতে হামলার ভিডিও ছাড়ল ইরান। যুক্তরাষ্ট্র যতবার হামলা করছে তার দ্বিগুণ শক্তিতে ফিরিয়ে দিচ্ছে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকা যতবার হামলা চালাচ্ছে, ইরান ততবার আরো দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে আসছে। কুয়েতের আকাশসীমায় কুয়েতি ও মার্কিন বাহিনী মিলে এক রাতেই একটি ব্যালিস্টিক মিসাইল, 5টি ক্রুজ মিসাইল এবং 33টি ইরানি ড্রোন প্রতিহত করতে বাধ্য হয়েছে। এই পরিসংখ্যানই বলে দেয় ইরানের আক্রমণের তীব্রতা কতটা ভয়াবহ। আমেরিকার চোখ ধাঁধানো আকাশপথের প্রযুক্তিকে টেক্কা দিচ্ছে ইরানের নিখুঁত ও সস্তা ড্রোন মিসাইল প্রযুক্তি। আকাশে আগুনের খেলা, চারদিকে সাইরেনের বিকট শব্দ। আমেরিকা ভেবেছিল নিষেধাজ্ঞা আর আকাশপথে হামলা চালিয়ে তেহরানকে বন্দী করবে, কিন্তু দৃশ্যপট বদলে গেছে। ইরান ফ্রন্ট ফুটে বুক চিতিয়ে লড়ছে। সবাইকে অবাক করে দিয়ে খোদ আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর উপর আছড়ে পড়ছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইরান দেখিয়ে দিচ্ছে আঘাত করলে প্রত্যাঘাত কতটা ভয়ঙ্কর হতে পারে। এদিকে ইরানের পারমাণবিক অস্ত্র প্রস্তুত, পাহাড়ি টানেলে তা লুকানো আছে। বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আকাশে উঠছে মিসাইল, পারস্য উপসাগরে যুদ্ধের দামামা, মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা। সারা বিশ্বের চোখ যখন মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত রণক্ষেত্রে, ঠিক তখনই আড়ালে চলছে এক মহানাটক। সবাই যখন ভাবছে ইরান কোণঠাসা, তখনই নিঃশব্দে চাল চালছে তেহরান। আমেরিকা যখন ব্যস্ত নিজের সৈন্য সামলাতে, ইরান তখন ব্যস্ত তার ভবিষ্যৎ করতে। যুদ্ধক্ষেত্রের ধুলোবালির আড়ালে ইরান কি তবে পৌঁছে যাচ্ছে পরমাণু বোমার দোরগোড়ায়, ধ্বংসস্তূপ থেকে পুনরুত্থান? আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় ক্ষতবিক্ষত হয়েছিল ইরানের পরমাণু কেন্দ্রগুলো। ফোর্টস, নাতানস কিংবা ইস্পাহান, সবখানেই চলেছিল ধ্বংসযজ্ঞ। পশ্চিমা গোয়েন্দারা হিসাব কষে বলেছিল ইরানের পরমাণু স্বপ্ন স্তব্ধ হয়ে গেছে মাসের পর মাস, হয়তো বছরের পর বছর। কিন্তু তারা ইরানের জেদকে অবমূল্যায়ন করেছিল। ধ্বংসস্তূপের নিচে ছাই চাপা আগুন হয়ে জ্বলছিল তেহরানের উচ্চাকাঙ্ক্ষা। স্যাটেলাইটের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। নতুন কমার্শিয়াল স্যাটেলাইট ইমেজ বিশ্বের ঘুম উড়িয়ে দিয়েছে। কি দেখা যাচ্ছে সেখানে? ভারী নির্মাণ সামগ্রী, কংক্রিটের ঢালাই, মাটি কাটার দানবীয় যন্ত্র, টানেলের মুখে রহস্যময় ব্যস্ততা। ইরান বসে নেই। ইরান তার ধ্বংস হয়ে যাওয়া পরমাণু সাম্রাজ্য আবার গড়ে তুলছে। এদিকে ধ্বংসের দ্বার প্রান্তে গোটা মধ্যপ্রাচ্য। খামেনির জন্য জেগে উঠেছে আইআরজিসি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে একের পর এক আছড়ে পড়ছে শহীদ খামেনির রেখে যাওয়া মিসাইল, ক্ষেপণাস্ত্র, ড্রোন আর পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে পুরো অঞ্চল যখন বারুদের স্তূপে পরিণত হয়েছে, তখন গোটা মধ্যপ্রাচ্যকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের শীর্ষ সামরিক নেতৃত্বের দাবি, দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো মার্কিন হামলা হলে তার জবাব হবে নজিরবিহীন। তাদের ঘোষণা, এটি শুধু জবাব নয়, চূড়ান্ত প্রতিশোধ। উপসাগরের মার্কিন ঘাঁটি পর্যন্ত ছড়িয়ে পড়েছে আইআরজিসি ঘোষিত জবাবের তাণ্ডব। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্য কি আরেকটি বড় সামরিক সংঘাতের দ্বার প্রান্তে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি ঠেকাবে নতুন যুদ্ধের আগুন? এদিকে ইরান এ অস্ত্র মাঠে নামালেই আরবের সর্বনাশ হয়ে যাবে। নতুন অস্ত্র কি মাঠে নামাচ্ছে ইরান? এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা যখন বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে, ঠিক তখনই নতুন করে আলোচনায় উঠে এসেছে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মান্দেব প্রণালী। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথ অচল হয়ে যেতে পারে। আর সেটি ঘটলে শুধু মধ্যপ্রাচ্য নয়, কেঁপে উঠতে পারে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্য বাজার। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংখ্যা দিন দিন আরও জটিল রূপ নিচ্ছে। সামরিক চাপ, পাল্টাপাল্টি হুমকি এবং আঞ্চলিক মিত্রদের সক্রিয় ভূমিকা পুরো পরিস্থিতিকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। এমন বাস্তবতায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তাদের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত মিলেছে প্রয়োজন হলে বাব আল মান্দেব প্রণালীতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করা হতে পারে। এদিকে টানা হামলা চালানোর পর হঠাৎ ইরানের প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ওয়াশিংটন তেহরান সম্পর্ক। একদিকে সামরিক সংঘাত, অন্যদিকে কূটনৈতিক যোগাযোগও প্রায় অচল। এমন সময় এলো ব্যতিক্রমী এক বার্তা। ইরানের হাতে আটকে থাকা এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ায় তেহরানের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র সদিচ্ছার নিদর্শন হিসেবে দেখছে। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, 2024 সালে ডিসেম্বরে ইরানে আটকে পড়া মার্কিন নাগরিক ডেনা কারারি এখন নিরাপদে দেশটির বাইরে রয়েছেন। এদিকে বড় যুদ্ধের প্রস্তুতি ইরানের, জাহান্নাম হবে গোটা মধ্যপ্রাচ্য। আমেরিকার সামনে ঘোর বিপদ এগিয়ে আসছে। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইসলামাবাদ সমঝোতার স্মারক ভেঙে যাওয়ার পরপরই পারস্য উপসাগরে শুরু হয়েছে বিরাল ইঁদুর দৌড়ের এক নতুন স্নায়ুযুদ্ধ। গত মঙ্গলবার বিকেলে ইরানের বন্দরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নৌ অবরোধ কার্যকর হওয়ার পর পারস্য উপসাগরে ছায়াযুদ্ধ জাহাজের মাধ্যমে গোপন তৎপরতা শুরু করেছে তেহরান। পেন্টাগনের কঠোর নজরদারি ও মার্কিন যুদ্ধ জাহাজগুলোর চোখ ফাঁকি দিয়ে সমুদ্রের বুক চিরে এখন চীনের দিকে ছুটছে কোটি কোটি ব্যারেল জ্বালানি তেল বোঝাই ইরানের ডার্ক ভেসেলগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন নৌ অবরোধকে বুড়ো আঙুল দেখিয়ে সমুদ্রের বুকে ইরানের অন্তত 23টি বিশালাকার বাণিজ্যিক জাহাজ চরম সন্দেহজনকভাবে চলাচল করছে। এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সামাজিক নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড ইন্টেলিজেন্স। ট্র্যাকিং এড়াতে ইরান এই ভুতুরে জাহাজগুলো নিজেদের অবস্থান শনাক্তকারী যন্ত্র বা ট্রান্সপন্ডার বন্ধ রেখে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাচ্ছে। এছাড়া পারস্য উপসাগরে নিজেদের পরিচয় লুকোতে ব্যবহার করছে ভুয়া আন্তর্জাতিক পতাকা। এদিকে ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধ তো আবার শুরু হয়ে গেল।
এবং সেই আবার পুরনো অবস্থার মধ্যেই চলে যাচ্ছে। আমেরিকা ইরানের বন্দরগুলোকে নৌ অবরোধের আওতায় নিয়ে আসছে, অর্থাৎ সর্বাত্মক নৌ অবরোধ তারা আরোপ করবে, কারণ হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ এবং সেই প্রণালী এখন জাহাজ চলাচল বন্ধ রাখার প্রতিবাদে ইরানকে টাইট দেওয়ার জন্য আমেরিকা এই সিদ্ধান্ত যখন নিয়েছে, তখন ইরানও পাল্টা প্রস্তুতি নিচ্ছে। সেটা হচ্ছে অবরোধ কিভাবে ভাঙা যায়, আমেরিকান অবরোধ, এবং সেই অবরোধকে ফাঁকি দিয়ে কিভাবে ইরান তার তেল পরিবহন অব্যাহত রাখতে পারে তার একটি পরিকল্পনা কার্যকর করার উদ্যোগ নিয়েছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর আছে। যেমন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তিনি বলেছেন সৌদি আরব আর নিরাপত্তার ক্ষেত্রে আমেরিকার উপর নির্ভর করবে না। তিনি এর কারণ ব্যাখ্যা করেছেন, আমি পরে আসবো সে কারণে। এপাশে মার্কিন কংগ্রেসে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা বন্ধ করার ব্যাপারে খোদ রিপাবলিকান দলের একজন কংগ্রেসম্যান প্রতিনিধি পরিষদে বিল এনেছিলেন। সেই বিলের পক্ষে, অর্থাৎ ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করার ব্যাপারে ডেমোক্র্যাট দলের 104 জন ভোট দিয়েছেন, অর্থাৎ ডেমোক্র্যাট দলের প্রায় অর্ধেক কংগ্রেসম্যান এই বিলের পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ ইসরায়েলকে সহযোগিতা বন্ধের পক্ষে ভোট দিয়েছে। আমেরিকার রাজনীতিতে এটি বিরাট বড় পরিবর্তন। আমেরিকা যতবার হামলা চালাচ্ছে, ইরান ততবার আরো দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে আসছে। কুয়েতের আকাশসীমায় কুয়েতি ও মার্কিন বাহিনী মিলে এক রাতেই একটি ব্যালিস্টিক মিসাইল, 5টি ক্রুজ মিসাইল এবং 33টি ইরানি ড্রোন প্রতিহত করতে বাধ্য হয়েছে। এই পরিসংখ্যানই বলে দেয় ইরানের আক্রমণের তীব্রতা কতটা ভয়াবহ। আমেরিকার চোখ ধাঁধানো আকাশপথের প্রযুক্তিকে টেক্কা দিচ্ছে ইরানের নিখুঁত ও সস্তা ড্রোন মিসাইল প্রযুক্তি। আকাশে আগুনের খেলা, চারদিকে সাইরেনের বিকট শব্দ। আমেরিকা ভেবেছিল নিষেধাজ্ঞা আর আকাশপথে হামলা চালিয়ে তেহরানকে বন্দী করবে, কিন্তু দৃশ্যপট বদলে গেছে। ইরান ফ্রন্ট ফুটে বুক চিতিয়ে লড়ছে। সবাইকে অবাক করে দিয়ে খোদ আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর উপর আছড়ে পড়ছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইরান দেখিয়ে দিচ্ছে আঘাত করলে প্রত্যাঘাত কতটা ভয়ঙ্কর হতে পারে। অপারেশন লাইটনিং, তেহরানের বজ্রপাত। এটি কোনো বিচ্ছিন্ন ড্রোন হামলা নয়। ইরান শুরু করেছে অপারেশন লাইটনিং এর 7ম ধাপ। লক্ষ্য স্পষ্ট, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্যের মেরুদণ্ড ভেঙে দেয়া। উপসাগরীয় অঞ্চলে একের পর এক মার্কিন ঘাঁটিতে আছড়ে পড়ছে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল আর সুইসাইড ড্রোন। জর্ডান থেকে বাহরাইন, কাতার থেকে কুয়েত, মার্কিন সামরিক মানচিত্রের কোথাও রেহাই মিলছে না। জর্ডানের আল ইশরাক ঘাঁটি আঘাত হেনেছে সরাসরি ফাইটার জেটের হ্যাঙ্গারে। ধূলিসাৎ হয়েছে FA-18 যুদ্ধবিমান ও MQ-9 রিপার ড্রোন। কাতারের আল উদেইদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ডেরা। সেখানে যুদ্ধবিমানের মেইনটেনেন্স হ্যাঙ্গারে বিশাল গর্ত তৈরি করেছে ইরানি মিসাইল। বাহরাইনে 5ম নৌবহর। মার্কিন নৌবাহিনীর স্নায়ু কেন্দ্রের কমান্ড সেন্টার আর জ্বালানি ডিপোকে টার্গেট করেছে রিভলিউশনারি গার্ডস IRGC। কুয়েতের মিনা আব্দুল্লাহ। মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক সেন্টারে লেগেছে আগুন। আমেরিকা যেখানে হাত বাড়াচ্ছে, সেখানে তেহরানের বজ্রপাত আছড়ে পড়ছে। এক নেতার প্রস্থান, নতুন প্রতিজ্ঞার জন্ম। অনেকে ভেবেছিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান হয়তো ভেঙে পড়বে, কিন্তু ওয়াশিংটনের সেই হিসাব সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। তেহরানের রাজপথে এখন লাখো মানুষের স্রোত, হাতে লাল পতাকা, যা প্রতিশোধের প্রতীক। খামেনির বিদায়ের পর মসনদে বসেছেন নতুন সুপ্রিম লিডার সৈয়দ মুস্তফা খামেনি, আর তার নেতৃত্বে ইরানি জনতা নতুন করে শপথ নিয়েছে। ইরানের সাধারণ মানুষের বার্তা পরিষ্কার, আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব, অপরাধী আমেরিকাকে আমরা ছাড়ব না। ইরানিদের এই ক্ষোভ কেবল ফাঁকা আওয়াজ নয়, এটি এক জাতীয় সংকল্প যা সরাসরি যুদ্ধক্ষেত্রে রূপ নিচ্ছে। আমেরিকার অতীত বিশ্বাসঘাতকতার ইতিহাস ভুলে ইরান এবার আর কোনো ফাঁদে পা দিতে রাজি নয়। বিশ্বের সবচেয়ে সংবেদনশীল সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী। বিশ্বজুড়ে যত জ্বালানি তেল সরবরাহ হয় তার 1/5 যায় এই পথ দিয়ে, আর এই পথের নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। আমেরিকা আবারও ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ আরোপ করেছে। 20টিরও বেশি রণতরী নিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে মার্কিন নেভি, কিন্তু ইরান দমে যাওয়ার পাত্র নয়। হরমুজ প্রণালীর জলসীমায় এখন মুহুর্মুহু বিস্ফোরণ, জ্বলছে আগুন। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে এই জলপথের ট্রাফিক নিয়ন্ত্রণ করার আইনি অধিকার তাদের রয়েছে। আমেরিকা যদি জোর খাটায়, তবে বিশ্ব অর্থনীতি স্থবির করে দিতে 1 সেকেন্ডও ভাববে না তেহরান। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র নতুন করে নৌ অবরোধ কার্যকর করেছে, তবে ইরান তা উপেক্ষা করার ছক কষে যুক্তরাষ্ট্রকে বড় পরীক্ষায় ফেলার প্রস্তুতি শুরু করেছে। আকাশে উঠছে মিসাইল, পারস্য উপসাগরে যুদ্ধের দামামা, মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা। সারা বিশ্বের চোখ যখন মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত রণক্ষেত্রে, ঠিক তখনই আড়ালে চলছে এক মহানাটক। সবাই যখন ভাবছে ইরান কোণঠাসা, তখনই নিঃশব্দে চাল চালছে তেহরান। আমেরিকা যখন ব্যস্ত নিজের সৈন্য সামলাতে, ইরান তখন ব্যস্ত তার ভবিষ্যৎ গড়তে। যুদ্ধক্ষেত্রের ধুলোবালির আড়ালে ইরান কি তবে পৌঁছে যাচ্ছে পরমাণু বোমার দোরগোড়ায়, ধ্বংসস্তূপ থেকে পুনরুত্থান? আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় ক্ষতবিক্ষত হয়েছিল ইরানের পরমাণু কেন্দ্রগুলো। ফোর্বস, নাতানস কিংবা ইস্পাহান, সবখানি চলেছিল ধ্বংসযজ্ঞ। পশ্চিমা গোয়েন্দারা হিসাব কষে বলেছিল ইরানের পরমাণু স্বপ্ন স্তব্ধ হয়ে গেছে মাসের পর মাস, হয়তো বছরের পর বছর। কিন্তু তারা ইরানের জেটকে অবমূল্যায়ন করেছিল। ধ্বংসস্তূপের নিচে ছাই চাপা আগুন হয়ে জ্বলছিল তেহরানের উচ্চাকাঙ্ক্ষা। স্যাটেলাইটের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। নতুন কমার্শিয়াল স্যাটেলাইট ইমেজ বিশ্বের ঘুম উড়িয়ে দিয়েছে। কি দেখা যাচ্ছে সেখানে? ভারী নির্মাণ সামগ্রী, কংক্রিটের ঢালাই, মাটি কাটার দানবীয় যন্ত্র, টানেলের মুখে রহস্যময় ব্যস্ততা। ইরান বসে নেই। ইরান তার ধ্বংস হয়ে যাওয়া পরমাণু সাম্রাজ্য আবার গড়ে তুলছে। দুর্ভেদ্য দুর্গ, পিক্যাক্স ও পার্চেল। ইরানের পরমাণু কর্মসূচির আসল শক্তি মাটির উপরে নয়, তাদের আসল শক্তি লুকিয়ে আছে মাইলের পর মাইল পাথুরে পাহাড়ের নিচে। দুটি নাম এখন পশ্চিমা গোয়েন্দা সংস্থার টেবিলে লাল কালিতে চিহ্নিত। পিক্যাক্স মাউন্টেন, এটি কোনো সাধারণ পাহাড় নয়, এক দুর্ভেদ্য ভূগর্ভস্থ দুর্গ।
হামলায় ক্ষতিগ্রস্ত টানেলের মুখে এখন দিনরাত কাজ চলছে, মাটি সরিয়ে পথ তৈরি করা হচ্ছে। কেন? কারণ আসল গোপন কর্মকাণ্ড চলে এই পাহাড়ের গর্ভে, যেখানে কোনো মিসাইল পৌঁছাতে পারে না। পারচিন সামরিক কমপ্লেক্স। বহু বছর ধরে এই পারচিনকে নিয়ে পশ্চিমাদের সন্দেহের শেষ নেই। ইরান সবসময় দাবি করেছে তাদের পরমাণু কর্মসূচি কেবলই শান্তির জন্য, কিন্তু পারচিনের নতুন স্যাটেলাইট ছবি অন্য কথা বলছে। সেখানে নতুন করে গড়ে উঠছে ভেঙে ফেলা অবকাঠামো। ইরান খুব ভালো করেই জানে মাটির ওপরের ক্ষত বিশ্লিষ্ট দালানগুলো আসলে একটি ধোঁয়াশা মাত্র। আসল কাজ যেখানে হয় সেই মাটির তলার পৃথিবীকে তারা আবার সচল করে তুলছে। কৌশলের খেলা, মনোযোগ ঘোরানোর মাস্টার স্ট্রোক। রাজনীতি আর যুদ্ধের প্রধান নিয়ম কি? শত্রুর মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দাও। ঠিক এই কাজটি করছে ইরান। লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা হচ্ছে, ইরাক সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন আছড়ে পড়ছে। আমেরিকা ব্যস্ত তার সৈন্য বাঁচাতে, জোট সঙ্গীদের রক্ষা করতে। পেন্টাগনের টেবিল যখন মধ্যপ্রাচ্যের উপস্থিত সংকট সামলাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখন তেহরান গোপনে তার ঘড়ির কাঁটা এগিয়ে নিচ্ছে। একে বলে কৌশলগত বিভ্রান্তি বা স্ট্র্যাটেজিক ডিস্ট্রাকশন। আমেরিকা যখন ব্যস্ত রণক্ষেত্রে, ইরান তখন মগ্ন তার ল্যাবরেটরিতে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কতটা এগিয়েছে? স্যাটেলাইট বাইরে থেকে কংক্রিট দেখতে পারে, কিন্তু মাটির নিচের সেন্ট্রিফিউজের ঘূর্ণন দেখতে পারে না। আর সেটাই পশ্চিমাদের সবচেয়ে বড় ভয়। জ্ঞানকে কি বোমা মেরে ধ্বংস করা যায়? পশ্চিমারা ভেবেছিল বোমা মেরে কংক্রিটের দেয়াল উড়িয়ে দিলেই ইরানের পরমাণু স্বপ্ন শেষ, কিন্তু তারা একটি বড় ভুল করেছিলেন। একটি পরমাণু কর্মসূচি শুধু ইট পাথরের দালান নয়, এর পেছনে রয়েছে শত শত বিজ্ঞানীর মেধা, রয়েছে কয়েক দশকের অর্জিত প্রযুক্তি, জ্ঞান আর ফর্মুলা। কংক্রিট ধ্বংস করা সহজ, কিন্তু বৈজ্ঞানিক জ্ঞানকে বোমা মেরে উড়িয়ে দেওয়া যায় না। ইরানের কাছে সেই ব্লুপ্রিন্ট আছে, বিজ্ঞানীদের দল আছে, তাই সুযোগ পেলেই তারা শূন্য থেকে আবার শুরু করতে পারে, এবং তারা সেটাই করছে। হামলার ধকল কাটিয়ে উঠে ইরান এখন আরো দ্রুত গতিতে পথ চলছে। মধ্যপ্রাচ্যে একের পর এক আছড়ে পড়ছে শহীদ খামেনির রেখে যাওয়া মিসাইল, ক্ষেপণাস্ত্র, ড্রোন আর পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে পুরো অঞ্চল যখন বারুদের স্তূপে পরিণত হয়েছে, তখন গোটা মধ্যপ্রাচ্যকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের শীর্ষ সামরিক নেতৃত্বের দাবি, দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো মার্কিন হামলা হলে তার জবাব হবে নজিরবিহীন। তাদের ঘোষণা, এটি শুধু জবাব নয়, চূড়ান্ত প্রতিশোধ। উপসাগরের মার্কিন ঘাঁটি পর্যন্ত ছড়িয়ে পড়েছে আইআরজিসি ঘোষিত জবাবের তাণ্ডব। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্য কি আরেকটি বড় সামরিক সংঘাতের দ্বার প্রান্তে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি ঠেকাবে নতুন যুদ্ধের আগুন? কূটনীতির ভাষা যখন ক্রমেই চাপা পড়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র, ড্রোন আর পাল্টাপাল্টি হুঁশিয়ারির শব্দে, তখন সরাসরি যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে ইরান। তেহরানের ঘোষণা, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো ধরনের মার্কিন হামলা হলে তার জবাব শুধু একটি লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত অবকাঠামো ঝুঁকির মুখে পড়তে পারে। ইরানের খাতামাল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাগারি দেশীয় গণমাধ্যমে দেয়া বিবৃতিতে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেন, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দেবে। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালীকে ইরানের নিরাপত্তার জন্য একটি লাল রেখা বলে উল্লেখ করে সেখানে কোনো বহিরাগত হস্তক্ষেপ মেনে না নেয়ার ঘোষণা দেন। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক কৌশলের একটি বড় অংশ গড়ে উঠেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আঞ্চলিক প্রতিরোধ সক্ষমতার উপর। গত এক দশকে দেশটি বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার ড্রোন তৈরি করেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান উল্লেখ করেছে। এসব সক্ষমতা ইরানকে নিজস্ব সীমান্তের বাইরেও কৌশলগত প্রতিরোধ গড়ে তোলার সুযোগ দেয় বলে বিশ্লেষকদের ধারণা। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নৌবাহিনীর উপস্থিতি এবং মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বজায় রেখেছে। ফলে যে কোনো সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে তেহরানের নতুন এই সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে এখন পর্যন্ত এটি মূলত রাজনৈতিক ও সামরিক বার্তার পর্যায়েই রয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করবে আগামী দিনের কূটনৈতিক উদ্যোগ, সামরিক সংযম এবং উভয় পক্ষের পরবর্তী সিদ্ধান্তের উপর। কারণ মধ্যপ্রাচ্যে আরেকটি বড় সংঘাত শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ওয়াশিংটন তেহরান সম্পর্ক। একদিকে সামরিক সংঘাত, অন্যদিকে কূটনৈতিক যোগাযোগও প্রায় অচল। এমন সময় এলো ব্যতিক্রমী এক বার্তা। ইরানের হাতে আটকে থাকা এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ায় তেহরানের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র সদিচ্ছার নিদর্শন হিসেবে দেখছে। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, 2024 সালে ডিসেম্বরে ইরানে আটকে পড়া মার্কিন নাগরিক ডেনা কারারি এখন নিরাপদে দেশটির বাইরে রয়েছেন। তিনি লেখেন, তিনি এখন নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। ইরানের এই সদিচ্ছাপূর্ণ পদক্ষেপকে যুক্তরাষ্ট্র প্রশংসার সঙ্গে গ্রহণ করেছে। মানবাধিকার বিষয়ক আইনজীবী জ্যারেড জেনসারের তথ্য অনুযায়ী পারিবারিক সদস্যদের সঙ্গে দেখা করতে ইরানে গিয়েছিলেন কারারি। দেশে ফেরার সময় বিমানবন্দরে তার মার্কিন ও ইরানি দুই পাসপোর্টই জব্দ করা হয়। এরপর কয়েক মাস তিনি দেশ ছাড়তে পারেননি এবং একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। জেনসার জানান, চলতি বছরের এপ্রিলে কারারির উপর আরোপিত দেশ ত্যাগ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং পরে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় তার বিষয়টি গুরুত্ব পায়। সর্বশেষ বুধবার তিনি নিরাপদে ইরান ত্যাগ করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছেন। কারারি চিলড্রেন
অব মেহের ফাউন্ডেশন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, যা ইরানের দরিদ্র শিশুদের সহায়তায় কাজ করত। জেনসারের দাবি, এই কর্মকাণ্ডের কারণেই তিনি ইরানি কর্তৃপক্ষের নজরদারিতে চলে আসেন। ইসলামাবাদ সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পরপরই পারস্য উপসাগরে শুরু হয়েছে বিরাল ইঁদুর দৌড়ের এক নতুন স্নায়ুযুদ্ধ। গত মঙ্গলবার বিকেলে ইরানের বন্দরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নৌ অবরোধ কার্যকর হওয়ার পর পারস্য উপসাগরে ছায়া যুদ্ধ জাহাজের মাধ্যমে গোপন তৎপরতা শুরু করেছে তেহরান। পেন্টাগনের কঠোর নজরদারি ও মার্কিন যুদ্ধ জাহাজগুলোর চোখ ফাঁকি দিয়ে সমুদ্রের বুক চিরে এখন চীনের দিকে ছুটছে কোটি কোটি ব্যারেল জ্বালানি তেল বোঝাই ইরানের ডার্ক ভেসেলগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন নৌ অবরোধকে বুড়ো আঙুল দেখিয়ে সমুদ্রের বুকে ইরানের অন্তত 23টি বিশালাকার বাণিজ্যিক জাহাজ চরম সন্দেহজনকভাবে চলাচল করছে, এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সামাজিক নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড ইন্টেলিজেন্স। ট্র্যাকিং এড়াতে ইরান এই ভুতুরে জাহাজগুলো নিজেদের অবস্থান শনাক্তকারী যন্ত্র বা ট্রান্সপন্ডার বন্ধ রেখে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাচ্ছে। এছাড়া পারস্য উপসাগরে নিজেদের পরিচয় লুকোতে ব্যবহার করছে ভুয়া আন্তর্জাতিক পতাকা। পণ্যবাহী জাহাজ ট্র্যাক করার প্রতিষ্ঠান ভেট্রক্সা বলছে, এই 23টি জাহাজের মধ্যে 10টি ইতিমধ্যেই সম্পূর্ণ তেল ও পণ্য বোঝাই হয়ে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে। বাকি 13টি জাহাজও যে কোনো মুহূর্তে লোডিং এর জন্য প্রস্তুত রাখা হয়েছে। তেলের উৎস গোপন রাখতে প্রথমে প্রধান তেল কেন্দ্র খার্ক দ্বীপ থেকে অপরিশোধিত তেল বোঝাই করে প্রথমে ইরাকের বসরা অয়েল টার্মিনালে নিয়ে যাচ্ছে ইরান। এরপর সেখান থেকে চীনের দিকে অগ্রসর হওয়ার মতো ঘোরানো রুট ও ছদ্মবেশী কৌশল ব্যবহার করছে। পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের জ্যেষ্ঠ ফেলো ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সাবেক উপপরিচালক আদনান মাজারি জানান, মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার ক্ষেত্রে ইরানের দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। বছরের পর বছর ধরে নাম সর্বস্ব শাডো কোম্পানি মাঝ সমুদ্রে গোপনে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল হস্তান্তর ও অস্পষ্ট আর্থিক লেনদেনের এক জটিল নেটওয়ার্ক গড়ে তুলেছে তেহরান। তাই তারা ভালোভাবেই জানে কিভাবে মার্কিন নৌবাহিনীর চোখ ফাঁকি দেওয়া যায়। সম্প্রতি বাতিল হওয়া সমঝোতা চুক্তি সময়েও ইরান তাদের এই গোপন নেটওয়ার্ক চালু রেখেছিল। চুক্তি সচল থাকা অবস্থাতেই গত জুনে ইরান প্রায় 5 কোটি ব্যারেল এবং গত সপ্তাহে মাত্র একদিনেই 1 কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। বর্তমানে এই বহরের 7টি বিশাল তেলের ট্যাঙ্কার ভারত মহাসাগরে ভাসছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মতে, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের মোট রপ্তানি করা তেলের 80% একচেটিয়াভাবে কিনে নিচ্ছে তাদের সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার চীন। এর জন্য এই নৌ অবরোধ ভেঙে তেল বিক্রি করার বিষয়টি রাষ্ট্র হিসেবে টিকে থাকার লড়াই, কারণ দেশটির মোট বাণিজ্যের প্রায় 90% পরিচালিত হয় পারস্য উপসাগরের মাধ্যমে, আর ইরানের মোট জাতীয় রাজস্বের প্রায় 50% আসে এই তেল বিক্রি থেকে। প্রথম দফায় গত এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মার্কিন অবরোধের কারণে ইরানের অর্থনীতিতে ব্যাপক ধস নামে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নতুন অবরোধের ইরানের অর্থনীতির দুরবস্থা আরও চরম আকার ধারণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অবরোধের কারণে ইরানে মূল্যস্ফীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যেখানে গত 12 মাসে ইরানের গড় মূল্যস্ফীতি ছিল 50%। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের নিত্যদিনের খাদ্যের মূল্যস্ফীতি 100% ছাড়িয়ে গেছে। তাই উপায় না পেয়ে হোয়াইট হাউসের অর্থনৈতিক দেওয়াল ভেদ করে এই বেইজিং এর বন্দরে তেল পৌঁছানোর এই মরণপণ লড়াইয়ে তাদের ডার্ক ফ্লিটকে যেভাবে সাগরে নামিয়েছে ইরান, বিষয়টি প্রমাণ করে সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক টিকে থাকার লড়াইয়েও ইরান শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে প্রস্তুত। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা যখন বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে, ঠিক তখনই নতুন করে আলোচনায় উঠে এসেছে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালী। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথও অচল হয়ে যেতে পারে। আর সেটি ঘটলে শুধু মধ্যপ্রাচ্য নয়, কেঁপে উঠতে পারে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্য বাজার। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত দিন দিন আরও জটিল রূপ নিচ্ছে। সামরিক চাপ, পাল্টাপাল্টি হুমকি এবং আঞ্চলিক মিত্রদের সক্রিয় ভূমিকা পুরো পরিস্থিতিকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। এমন বাস্তবতা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তাদের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত মিলেছে, প্রয়োজন হলে বাব আল মানদেব প্রণালীতে জাহাজ চলাচলও বাধাগ্রস্ত করা হতে পারে। এই প্রণালীর গুরুত্ব কেবল ভৌগোলিক নয়, অর্থনৈতিক দিক থেকেও অসাধারণ। লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করা এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল, গ্যাস ও বিভিন্ন পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এখানে যে কোনো ধরনের অস্থিরতা বিশ্ববাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তেলের দামে বড় ধরনের উল্লম্ফনের আশঙ্কা ইতোমধ্যেই বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। ইয়েমেনি নেতাদের বক্তব্যে এমন দাবি করা হয়েছে যে সংঘাত আরও বিস্তৃত হলে একই সঙ্গে হরমুজ ও বাব আল মানদেব দুই গুরুত্বপূর্ণ প্রণালীতে চাপ সৃষ্টি করা হতে পারে। যদিও এই ধরনের বক্তব্য বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে, তবে কৌশলগত দিক থেকে এটি যে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা সে বিষয়ে অনেকেই একমত। এদিকে ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা। টানা 6 রাতের মতো ইরানে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বলে দাবি করেছে ইরানের কর্তৃপক্ষ। দেশটির দক্ষিণাঞ্চলে বন্দরনগরী বন্দর আব্বাসের স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য, এই হামলায় বিদ্যুৎ অবকাঠামো, রেল স্টেশন সহ বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অনবরত বিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় তারা প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, চলমান সংঘাতের পর হরমুজ প্রণালী আর কখনো যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরে যাবে না। এছাড়া যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে,
ইরানের উপর আরোপিত অবরোধ বাস্তবায়নের অংশ হিসাবে ওমান উপসাগরে একটি জাহাজে অভিযান পরিচালনা করে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। যুদ্ধ তো আবার শুরু হয়ে গেল এবং সেই আবার পুরনো অবস্থার মধ্যেই চলে যাচ্ছে। আমেরিকা ইরানের বন্দরগুলোকে নৌ অবরোধের আওতায় নিয়ে আসছে, অর্থাৎ সর্বাত্মক নৌ অবরোধ তারা আরোপ করবে, কারণ হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ এবং সেই প্রণালী এখন জাহাজ চলাচল বন্ধ রাখার প্রতিবাদে ইরানকে টাইট দেওয়ার জন্য আমেরিকা এই সিদ্ধান্ত যখন নিয়েছে, তখন ইরানও পাল্টা প্রস্তুতি নিচ্ছে। সেটা হচ্ছে অবরোধ কিভাবে ভাঙা যায়, আমেরিকান অবরোধ, এবং সেই অবরোধকে ফাঁকি দিয়ে কিভাবে ইরান তার তেল পরিবহন অব্যাহত রাখতে পারে তার একটি পরিকল্পনা কার্যকর করার উদ্যোগ নিয়েছে। CNN এর এই খবরে বলা হচ্ছে যে ইরানের বন্দরগুলো গত মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্র নতুন করে নৌ অবরোধ কার্য করেছে, গত মঙ্গলবার বিকেলে। তবে এর ঠিক আগেই পারস্য উপসাগরে নিজেদের জাহাজগুলো প্রস্তুত করতে শুরু করেছে ইরান। মার্কিন বাহিনীকে ফাঁকি দিয়ে অবরোধ ভাঙার উদ্দেশ্যে তারা এসব নৌযান প্রস্তুত করছে বলে ধারণা করা হচ্ছে। সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান উইন্ড ওয়ার্ড ইন্টেলিজেন্স একটি হিসাব দিয়েছে। তাদের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে ইরানের 23টি জাহাজ সন্দেহজনকভাবে চলাচল করছে। এসব জাহাজ ভুয়া পতাকা ব্যবহার করছে। সম্প্রতি তারা নিজেদের অবস্থান শনাক্তকারী যন্ত্র বা ট্রান্সপন্ডারও বন্ধ করে দিয়েছে। মূলত নৌ বাণিজ্য খাতে পরিচিত ডার্ক ভেসেল বা শ্যাডো ফ্লিটের মতন আচরণ করছে এসব নৌযান, অর্থাৎ তারা সাগরে ভেসে বেড়াচ্ছে। এমন না যে ইরানের বন্দর থেকে তারা রওনা হয়েছে, তেমনটা না। পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের জ্যেষ্ঠ ফেলো এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক উপপরিচালক আবদান মাজারেই বলছেন, মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার ক্ষেত্রে ইরানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই জন্য তারা বছরের পর বছর ধরে নাম সর্বস্ব কোম্পানি, গোপনে তেল হস্তান্তর এবং অস্পষ্ট আর্থিক লেনদেনের এক জটিল নেটওয়ার্ক তারা ব্যবহার করছে। অর্থাৎ তারা এমন সব কোম্পানি নাম ব্যবহার করছে, এমন সব জাহাজ ব্যবহার করছে যেগুলোতে সেগুলো ইরানের, এটা যাতে আমেরিকা বুঝতে না পারে। তিনি বলছেন, ইরান এই গোপন জাহাজগুলো নিজেদের পরিচয় লুকিয়ে চীনের সবচেয়ে বেশি তেল বিক্রি করে থাকে। অর্থাৎ চীন আবার এই প্রোটেকশনটা দেয় যে ইরানের কাছ থেকে তারা যেহেতু সস্তায় তেল পাচ্ছে, সুতরাং ইরান যদি লুকিয়ে নানা নেটওয়ার্ক, গোপন নেটওয়ার্ক ব্যবহার করে যদি তাদের জাহাজগুলো তেল সরবরাহ করতে পারে, চীন সেই তেলগুলো কিনছে অনেকদিন থেকেই। এর আগেও যেহেতু আমেরিকার নিষেধাজ্ঞা ছিল মার্কিন তেল বিক্রিতে, সুতরাং এই নিষেধাজ্ঞা অমান্য করে চীন দীর্ঘদিন থেকে ইরানের কাছ থেকে নানা কায়দায় তেল কিনছে। সেখানে বলা হচ্ছে যে উইন্ড ওয়ার্ডের নজরদারিতে থাকে একটি ইরানি ট্যাঙ্কারের কথা বলা যায়। এটি একটি ঘোরানো পথ ধরে এগোচ্ছে। জাহাজটি প্রথমে ইরানের প্রধান তেল কেন্দ্র খার্ক দ্বীপ থেকে অপরিশোধিত তেল বোঝাই করে। এরপর সেটি সরাসরি গন্তব্যে না গিয়ে ইরাকের বসরা ওয়েল টার্মিনাল হয়ে চীনের দিকে অগ্রসর হচ্ছে। উইন্ড ওয়ার্ড বলছে, তেলের আসল উৎস গোপন রাখতে ইরান সাধারণত কৌশল ব্যবহার করে, অর্থাৎ যেখানে যাবে প্রথমে উল্টা দিকে আরেক জায়গায় যায়, সেখান থেকে তারা যায়। তো এইরকম নানান রকম ভাবে প্রস্তুতি তারা নিচ্ছে এবং এইভাবে ইরান আমেরিকার শক্ত নিষেধাজ্ঞা অ্যাভয়েড করে বহু বছর থেকে এইভাবে তারা টিকে আছে। সুতরাং এখন নতুন করে মার্কিন নৌ অবরোধ কার্যকর করলেও ইরান জানে এই অবরোধের বাইরে, এই অবরোধকে ফাঁকি দিয়ে, অবরোধকে ভেঙে কিভাবে তারা তাদের তেলবাহী জাহাজগুলো চলাচল করবে এবং তাদের তেল বিক্রি সেটা অব্যাহত রাখা, এবং সেখান থেকে তারা বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে, যেই অর্থ দিয়ে তারা জনগণের প্রয়োজনীয় সরবরাহ চাহিদা মেটায়, পাশাপাশি তারা বিশাল অস্ত্রের মজুদও গড়ে তোলে, সামরিক ব্যয় বহন করে এই তেল বিক্রির অর্থ থেকে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর আছে। যেমন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তিনি বলেছেন, সৌদি আরব আর নিরাপত্তার ক্ষেত্রে আমেরিকার উপর নির্ভর করবে না। তিনি এর কারণ ব্যাখ্যা করেছেন, আমি পরে আসবো সে কারণে। এপাশে মার্কিন কংগ্রেসে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা বন্ধ করার ব্যাপারে খোদ রিপাবলিকান দলের একজন কংগ্রেসম্যান প্রতিনিধি পরিষদে বিল এনেছিলেন। সেই বিলের পক্ষে, অর্থাৎ ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করার ব্যাপারে ডেমোক্র্যাট দলের 104 জন ভোট দিয়েছেন, অর্থাৎ ডেমোক্র্যাট দলের প্রায় অর্ধেক কংগ্রেসম্যান এই বিলের পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ ইসরায়েলকে সহযোগিতা বন্ধের পক্ষে ভোট দিয়েছে। আমেরিকার রাজনীতিতে এটি বিরাট বড় পরিবর্তন। এপাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের সেতু এবং বিদ্যুৎ অবকাঠামোতে হামলা করে সব ধ্বংস করে দেবে। এর জবাবে ইরানের সামরিক বাহিনী বলেছে, আমেরিকা যদি এই ধরনের হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের কোনো সামরিক ঘাঁটির আর বিন্দু বিসর্গ অস্তিত্ব থাকবে না। এমনভাবে ধ্বংস করা হবে যেন মনে হবে যে কখনো মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটি ছিল না। প্রশ্ন আসছে, ইরান কি দিয়ে এই কাজ করবে? এরই একটা জবাব আমি কিছুক্ষণ আগে পেলাম। ইরান নাকি বিশাল সাইজের ক্লাস্টার বোমা ব্যবহার করতে যাচ্ছে, যা ব্যবহার করলে একটা বোমা বিশাল বিরাট এরিয়া একদম কমপ্লিটলি ধ্বংস করে দিতে সক্ষম। একটা বোমার ভিতরে অন্তত 500 থেকে 600 ছোট বোমা থাকে। ইরান তাই ব্যবহার করতে যাচ্ছে এবং ইরানের যুদ্ধের নীতিতেও পরিবর্তন আসতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখনকার ভিডিওতে আমি এই সব বিষয় নিয়ে আলোচনা করব। এর সাথে আর একটা বিষয় থাকবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইসরায়েলের কিছু লোক আমেরিকার ভিতরে এই প্রচারণা চালিয়েছিল যেন আমেরিকা ইরানের সাথে চুক্তি না করে, যুদ্ধ চালিয়ে যায়।
জেডি ভ্যান্সের এই বক্তব্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মার্কিন এবং ইসরায়েল সম্পর্কের ব্যাপারে, বিশেষ করে যখন রিপাবলিকান দল ক্ষমতায়, যারা ইহুদিদের পক্ষে বিশেষভাবে দরদি বলে মনে করা হয়, তাদের পক্ষ থেকে এই বক্তব্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি আশা করি শেষ দিকে বিশ্লেষণ করব। তো দর্শক চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। আশা করি এই আলোচনা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে পারেন, এবং চ্যানেলটির অগ্রগতি উন্নয়নে আপনারা সবাই যার যার জায়গা থেকে বিশেষ ভূমিকা পালন করতে পারেন। দর্শক চলুন এবার আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। সর্বপ্রথম যে বক্তব্য আমি দিয়েছি, আলোচনাটা এনেছি, সেটি হচ্ছে যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তিনি একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য একেবারে বিশ্ব রাজনীতিতে ঝড় বয়ে গেছে। তিনি নাকি বলেছেন যে সৌদি আরব নিরাপত্তার জন্য আর আমেরিকার উপরে নির্ভর করবে না। কারণ তিনি এই ব্যাখ্যা করেছেন, কারণ যে আমেরিকা নিজেদের ঘাঁটি রক্ষা করতে পারছে না, সেই আমেরিকা সৌদি আরবের নিরাপত্তা কিভাবে দেবে? আমি শুরুতে একটা কথা বলেছি, নাকি বলছি এই কারণে, আমি যে জায়গা থেকে প্রিন্স ফয়সাল বিন ফারহানের বক্তব্য শুনলাম সেটা ছিল আরবিতে। আমি আরবিটা যেহেতু বুঝি না আরবি অর্থ, সেই কারণে আমি একদম সরাসরি বলতে পারছি না যে এটা তিনি বলেছেন, বাট সেই বক্তব্যের ইংরেজি অনুবাদ ছিল এটা, যার কারণে নাকি বলেছি। আবার আমি সেই আরবিটুকু যে কোনোভাবে অনুবাদ করে কোনোভাবে আমি শুনবো সেই সময় বা সেই সুযোগ আমি পাইনি। তবু ইংরেজি অনুবাদের উপর ভিত্তি করে আমি বলছি, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই কথা বলেছেন, এবং তিনি কেন এটা বলছেন তার তো কারণ ব্যাখ্যা করেছেন যে আমেরিকা যেহেতু নিজেদের ঘাঁটি রক্ষা করতে পারছে না, সেক্ষেত্রে তারা সৌদি আরবের নিরাপত্তা কি দেবে? অতএব তাদের উপর নিরাপত্তার ব্যাপারে আর রিলাই করার কোনো প্রশ্ন নেই। তাহলে সৌদি আরব কার উপর ভরসা করবে? এই প্রশ্ন যেমন আসছে, তেমনি একথাও অবধারিতভাবে বলতে হবে যে তাহলে ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধ, এবং তার সাথে তো ইসরায়েল জড়িত ছিল, এই যে বিরাট বিশাল যুদ্ধ, এই যুদ্ধে আরব রাষ্ট্রগুলো কি বুঝে গেছে যে আমেরিকা এখানে পরাজিত হতে চলেছে, এবং ইরান কি আসলে মধ্যপ্রাচ্যের তথা সারা বিশ্বের রাজনীতি, সামরিক নীতি এবং কৌশলগত যে সমীকরণ ছিল সেগুলো পরিবর্তন করে দিল? এই প্রশ্ন আমি আপনাদের কাছেই রাখলাম, আপনারা জবাব দিতে পারেন কমেন্টের মাধ্যমে। আর আমি একটু বলি যে অবশ্যই পরিবর্তন করে দিয়েছে বলে আমি মনে করি, কারণ সৌদি আরবের মতো দেশ যারা যুগের পর যুগ আমেরিকার এই নিরাপত্তার উপর ভরসা করেছে, আমেরিকার সিকিউরিটি আমব্রেলার আন্ডারে ছিল, সেই সৌদি আরব যখন এই কথা বলছে তখন এতে কোনো সন্দেহ নেই যে আমেরিকা এখানে পরাজিত হতে যাচ্ছে, এবং এই যুদ্ধের ভেতর দিয়ে বিশ্বের চালচিত্র বদলে গেছে। এখন এখানে প্রথম যে প্রশ্ন রেখেছিলাম যে আমেরিকার নিরাপত্তার উপর যদি সৌদি আরব ভরসা না করে, তাহলে কার নিরাপত্তার উপরে তারা ভরসা করবে এবং কি করতে যাচ্ছে সৌদি আরব? তাহলে এখানে দুটো ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে যে ইরান সরাসরি নিজস্ব প্রযুক্তি, নিজস্ব ক্যাপাসিটিতে আমেরিকাকে প্রধানত কোণঠাসা করে ফেলেছে, এতে কোনো সন্দেহ নেই। তবে ইরানের এই সামরিক প্রযুক্তি এবং কৌশলের সাথে রাশিয়া এবং চীনের একটা সম্পর্ক আছে, জড়িত থাকার প্রশ্ন আছে, এবং তাদের প্রযুক্তি এখানে যুক্ত আছে বলে মনে করা হয়। তাহলে সৌদি আরব কি ইরানের কাছ থেকে অস্ত্র কিনতে যাচ্ছে, রাশিয়ার কাছ থেকে, চীনের কাছ থেকে? আসলে কি করতে যাচ্ছে? এটা মোটামুটি ভাবে ধরেই নেওয়া যায় যে রাশিয়া এবং চীনের কাছ থেকে সৌদি আরব অস্ত্র কিনবে, এবং সম্পর্কের প্যাটার্নটা কিন্তু সেই দিকে যাচ্ছে। ইরানের কাছ থেকে অস্ত্র কিনবে কিনা এটা এখনো নিশ্চিত নয়। তবে একটা বিষয় পরিষ্কার, যে ইরানের কাছ থেকে যদি সৌদি আরব অস্ত্র নাও কেনে, তাহলেও একটা কাজ করবে, সেটা হচ্ছে ইরানের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করবে যে সম্পর্কের প্রেক্ষাপটে ইরান এবং সৌদি আরব একে অপরের প্রতি ওয়াদাবদ্ধ থাকবে, অঙ্গীকারবদ্ধ থাকবে যে একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না এবং একে অপরের বিরুদ্ধে আগ্রাসন চালাবে না। যখন সৌদি আরবের সাথে ইরানের এই রকমের চুক্তি থাকবে, তখন সৌদি আরব এবং ইরান নিরাপত্তার সাথেই যথেষ্ট নিশ্চিতভাবে যুদ্ধবিগ্রহ ছাড়া বসবাস করতে পারবে, এবং দুই দেশ তো প্রায় প্রতিবেশী দেশ, পারস্য উপসাগরের এপার ওপার। সেক্ষেত্রে আমার মনে হয় যে সৌদি আরব এবং ইরানের ভেতরকার সম্পর্কে বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে, এবং এই পরিবর্তন বেসিক্যালি আমেরিকা এবং ইসরায়েল যে ইরানের উপরে হামলা চালিয়েছিল আর ইরান শক্তভাবে রুখে দাঁড়িয়েছে, এর প্রেক্ষাপটে এই পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। এছাড়া আমরা আগেই যে সমস্ত আলোচনা করেছি তাও ঘটতে পারে, সেটা হচ্ছে পাকিস্তান, ইরান, তুরস্ক, সৌদি আরব, কাতার, এই সমস্ত দেশ সবাই মিলে একটা নিরাপত্তা বলয় গড়ে তুলতে পারে। যদিও ইয়েমেন নিয়ে সৌদি আরবের সাথে এখন টানাপোড়েন আছে, কিন্তু আঞ্চলিক বাস্তবতা সৌদি আরব আসলে অস্বীকার করতে পারে না। ইয়েমেন নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছে এবং আমেরিকার সাথে ইরানের বর্তমান যে অবস্থা চলছে, তাতে মধ্যপ্রাচ্য কেন সারা বিশ্বের অর্থনীতি কোলাপস করবে। ইরান নাকি ইয়েমেনের হুতিদেরকে সিগন্যাল দিয়েছে, এবং ইয়েমেনের হুতিরা ঘোষণাও দিয়েছে। দুটো ব্যাপার, একটা হচ্ছে সৌদি আরব যদি ইয়েমেনের সাথে বড় রকমের যুদ্ধে চলে যায়, তাহলে ইয়েমেন বাবাল বান্ধব প্রণালী বন্ধ করে দিতে পারে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ইরান নাকি হুতিদেরকে সিগন্যাল দিয়েছে যে আমেরিকা যদি ইরানের বিদ্যুৎ এবং
সেতু অবকাঠামোর উপরে হামলা চালায়, অর্থাৎ এই যে বেসামরিক অবকাঠামো এগুলোর উপর যদি হামলা চালায়, তাহলে হুতিদেরকে নাকি ইরান বলেছে সাথে সাথেই বাব আল মান্দেব যেন বন্ধ করে দেয়। বাব আল মান্দেব প্রণালী বন্ধ করলে আর হরমুজ প্রণালী তো বন্ধ করতে পারবেই বা করেছে। ইরানের অনুমতি ছাড়া সেখান থেকে জাহাজ যাওয়ার কোনো পরিস্থিতি নেই। কোনো জাহাজ কোম্পানিকে নিরাপত্তা দিতে চেয়েছিল আমেরিকা, তারা প্রত্যাখ্যান করেছে, বলেছে যে তোমরা যে নিরাপত্তা দিচ্ছ, জাহাজ পার হতে যাচ্ছে আর ইরান হামলা চালাচ্ছে, দু একটা জাহাজ ডুবে গেছে, অতএব তোমাদের নিরাপত্তার উপর ভরসা করি না। ফলে হরমুজ প্রণালীতে শেষ কথা ইরানি বলবে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তাতে হরমুজ প্রণালী এবং বাব আল মান্দেব প্রণালী যখন বন্ধ হয়ে যাবে তখন বিশ্বের অর্থনীতি কোথায় থাকবে? বাব আল মান্দেব প্রণালী বন্ধ করলে সংকটটা কিভাবে তৈরি হবে? সংকটটা তৈরি হবে এইভাবে, সৌদি আরব শুধুমাত্র হরমুজের উপর নির্ভর করে না, বেশ কিছু তেল লোহিত সাগরের মাধ্যমে পরিবহন করে, লোহিত সাগর দিয়ে এই বাব আল মান্দেব প্রণালী দিয়ে চীন বা এশিয়া, পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, এই সমস্ত জায়গায় তাদের বেশ কিছু তেল আসে এবং সেটা বেশ ভালো একটা অংশ। বাব আল মান্দেব যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এই তেলের পরিবহন বিরাট অংশে বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র ইউরোপ আমেরিকার দিকে যদি যায় কিছু যেতে পারবে, বাব আল মান্দেব প্রণালী ক্রস করে আরব সাগর, ভারত মহাসাগরের এদিকে আসতে পারবে না। তাহলে বাব আল মান্দেব প্রণালী বন্ধ করার বিরাট গুরুত্ব আছে। শুধু তাই না, বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে বাব আল মান্দেব প্রণালী যে চৌকি দেবে ইয়েমেনের যোদ্ধারা বা সামরিক বাহিনী, তা তো না। লোহিত সাগরে জাহাজ চলাচল ভীষণভাবে অনিরাপদ হয়ে পড়বে তখন। ফলে ইয়েমেন, ইরান, লোহিত সাগর, হরমুজ প্রণালী, সৌদি আরব, আমেরিকার যুদ্ধ বিরাট নতুন এক বাস্তবতা তৈরি করেছে, নতুন এক সমীকরণ তৈরি করেছে এবং মধ্যপ্রাচ্য এবং সারা বিশ্বের যে ভূরাজনীতি, কৌশলগত অবস্থান, অর্থনীতি এবং সামরিক নীতি, এই সমস্ত অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে। এবং সৌদি আরব যদি আমেরিকার নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে এসে ইরানের সাথে চুক্তি করে এবং রাশিয়া আর চীনের সাথে যদি অস্ত্র ব্যবসায় চলে যায়, অর্থাৎ তাদের কাছ থেকে যদি অস্ত্র কেনে, তাহলে পরিস্থিতি ভীষণভাবে পাল্টে যাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা ইরান আমেরিকার হুমকি পাল্টা হুমকি নিয়ে একটু কথা বলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী এক সপ্তাহের ভেতরে যদি ইরান চুক্তি না করে, আমেরিকার কথা মতো যদি চুক্তি না করে, তাহলে ইরানের সেতু এবং বিদ্যুৎ অবকাঠামো অর্থাৎ বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেবে। ইরান এখানে বলেছে আমেরিকা যদি এই রকমের হামলা চালায় তাহলে ইরান যা করবে তা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে এমনভাবে হামলা চালাবে যে হামলার কারণে আমেরিকার ঘাঁটির আর যে সামান্য অস্তিত্ব এখন আছে এর কিছু থাকবে না। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এইভাবে বলা হয়েছে যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বা মার্কিন সামরিক অবস্থানে এমনভাবে হামলা করা হবে যে মনে হবে যেন এখানে কোনোদিন আমেরিকার কোনো নাম নিশানা, কোনো ঘাঁটি কিছু ছিল না, অর্থাৎ টোটালি অস্তিত্ব মুছে দেওয়া হবে। এই জায়গায় অনেকে সন্দেহ করছিলেন বা আমিও মনে করছিলাম যে ইরান আসলে কি দিয়ে কি করবে। ইরানের হাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে, ড্রোন আছে এবং এরই মধ্যে গত দীর্ঘ যুদ্ধে আমেরিকার ঘাঁটি অনেকগুলো কিন্তু প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অনেকগুলো একদম ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। যে যেটুকু আছে সেগুলোকে ধ্বংস করার জন্য এই যে অস্ত্রগুলোর কথা বললাম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন বা ইরানের বিমান, এর পাশাপাশি নতুন করে যুক্ত হতে যাচ্ছে বিশাল বড় আকারের ক্লাস্টার বোমা। এই বোমা ইরান পরীক্ষা করতে যাচ্ছে অথবা ব্যবহার করতে যাচ্ছে, খবরটা এরকম বলা হচ্ছে, পরীক্ষা করতে যাচ্ছে। তা পরীক্ষা মানে এই ব্যবহার করতে যাচ্ছে। এক একটা ক্লাস্টার বোমায় কতগুলো ছোট ছোট বোমা থাকতে পারে? 20-50টা থেকে শুরু করে 500-600 পর্যন্ত। ইরানের যে ক্লাস্টার বোমা ব্যবহার করতে যাচ্ছে তাতে সম্ভবত এরকম 400-500-600 বোমা থাকবে।